বিমানের ফার্স্ট ক্লাস কেবিনের পরিবেশটা বেশ শান্ত, কিন্তু মায়ার মনের ভেতরে তুফান বয়ে যাচ্ছে। সে আর চোখে একবার দূরে বসা সারার দিকে তাকালো। সারা কানে হেডফোন লাগিয়ে চোখ বন্ধ করে আছে। হয়তো দ্রুত আসার ক্লান্তিতে ও ঘুমিয়ে পড়েছে। মায়া একা হয়ে গেল। পাশে বসা মানুষটার উপস্থিতি তাকে প্রতি মুহূর্তে অস্থির করে তুলছে। আহিল একটা ট্যাবলেট হাতে নিয়ে মায়ের দিকে তাকালো। তার চোখে সেই শীতলতা এখনো কমেনি। সে গ্লাসে জল ঢালতে ঢালতে বলল, ফ্লোরা, এই ওষুধটা খেয়ে নাও। মায়া চমকে উঠল। সে ভয়ে ভয়ে বলল, কিসের ওষুধ? আমার তো কোনো অসুখ করেনি। আহিল ব্রুকুসকে তাকালো। তুমি গত দুদিন ধরে ঠিকমতো ঘুমাওনি, আর যেভাবে টেনশন করছো, মাঝ আকাশ গিয়ে অসুস্থ হয়ে পড়বে। এটা একটা মাইন্ড সিডেন্ট টিবি, ঘুমের ওষুধ। তোমাকে রিল্যাক্স করবে। চুপচাপ খেয়ে নাও। মায়া মাথা নাড়ল। না, আমি খাবো না। আপনি আমাকে ঘুম পাড়িয়ে কি করতে চান? আহিল একটা দীর্ঘশ্বাস ফেলল। সে গ্লাসটা টেবিলের ওপর সজোরে রাখলো। তারপর মায়ার দিকে ঝুঁকে এসে ওর গলার কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোমাকে ঘুম পাড়িয়ে আমার কোনো লাভ নেই ফ্লোরা। আমি তোমাকে জাগ্রত অবস্থায় শাসন করতে ভালোবাসি, কিন্তু তোমার এই লাল হয়ে থাকা চোখ দুটো আমার সহ্য হচ্ছে না। খাও বলছি। আহিলের শাসনের সুরে মায়া আর দ্বিরুক্তি করার সাহস পেল না। সে কাঁপতে কাঁপতে ওষুধটা খেয়ে নিল। মিনিট দশেকের মধ্যে মায়ার চোখের পাতা ভারী হয়ে আসতে লাগলো। সে ধীরে ধীরে আহিলের চওড়া কাঁধের ওপর ঢলে পড়ল। আহিল ল্যাপটপ বন্ধ করে দিল। সে খুব আলতো করে মায়ার মাথাটা নিজের বুকের কাছে টেনে নিল। মায়ের অবিন্যস্ত চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিতে দিতে সে বিড়বিড় করে বলল, বড্ড অবাধ্য তুমি ফ্লোরা, কিন্তু তোমার এই অবাধ্যতাটুকুই তো আমাকে 12 বছর বাঁচিয়ে রেখেছে। লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট। বাইরে তখন ঝিরঝিরে বৃষ্টি পড়ছে আর প্রচণ্ড কনকনে ঠান্ডা। রনি আগে থেকেই লন্ডনের টিমের সাথে কথা বলে একটা লিমুজিন রেডি করে রেখেছিল। মায়ের ঘুম তখনও পুরোপুরি ভাঙেনি। সে সারার কাঁধে ভর দিয়ে আদো ঘুমিয়ে উঠল। গাড়িটা যখন সেন্ট্রাল লন্ডনের এক অভিজাত এলাকায় একটা বিশাল পেন্ট হাউসের সামনে থামলো, তখন মায়ার পুরোপুরি হুঁশ ফিরল। বাড়িটা দেখে মায়ার চোখ কপালে উঠল। কাঁচের তৈরি বিশাল এক অট্টালিকা, যেখান থেকে পুরো লন্ডন শহর দেখা যায়। সারা খুশিতে চিৎকার করে উঠল, ভাইয়া, এটা কি তোমার নতুন বাড়ি? এটা তো রাজপ্রাসাদের মতো। আহিল গম্ভীর গলায় বলল, না, এটা মায়ার বাড়ি। আজ থেকে আমরা এখানেই থাকবো। মায়া ভেতরে ঢুকে দেখলো চারপাশটা সাদা আর কালো থিমে সাজানো, যা তার প্রিয় রং। ড্রয়িং রুমের বিশাল দেওয়ালে একটা বড় পোর্ট্রেট টাঙানো। মায়া কাছে গিয়ে দেখলো সেটা তার নিজেরই ছবি, তবে বর্তমানে নয়, 12 বছর আগের সেই কিশোরী মায়ার ছবি, যে হাসি মুখে বাগানে ফুল তুলছে। মায়া স্তম্ভিত হয়ে আহিলের দিকে তাকালো। আহিল তখন নিজের কোটটা খুলে সোফায় রাখছে। মায়া কম্পিত গলায় বলল, এই ছবি আপনার কাছে কেন? আপনি কি আপনি কি সারাক্ষণ আমার উপর নজর রাখতেন? আহিল মায়ার কাছে এসে দাঁড়ালো। সে মায়ার কানের কাছে মুখ নিয়ে অদ্ভুত এক মায়াবী সুরে বলল, নজর নয় ফ্লোরা, ওটা ছিল উপাসনা। তুমি যখন স্কুলে যেতে, যখন বন্ধুদের সাথে আড্ডা দিতে, এমনকি যখন রাতে বারান্দায় দাঁড়িয়ে কাঁদতে, আমার কাছে সব খবর আসতো। আমি লন্ডনে থেকেও প্রতিটা মুহূর্ত তোমার নিঃশ্বাসের সাথে মিশেছিলাম। মায়া ভয়ে 2 কদম পিছিয়ে গেল। এই ভালোবাসা নয়, এ তো এক ধরনের উন্মাদনা। সারা তখন নিজের ঘর খুঁজতে ব্যস্ত। রনি ব্যাগগুলো গুছিয়ে দিচ্ছিল। আহিল মায়ার হাত ধরে টেনে তাকে একদম উপরের তলায় একটা মাস্টার বেডরুমে নিয়ে গেল। রুমটা চমৎকারভাবে সাজানো, কিন্তু রুমের দরজাটা ডাবল লক সিস্টেমের।
এটা তোমার ঘর। আহিল বলল। মায়া দেখলো এই ঘরের পাশেই আর একটা দরজা, যা সরাসরি আর একটা বড় রুমের সাথে যুক্ত। মায়া জিজ্ঞেস করলো, ওই দরজাটা কিসের? আহিল পকেট থেকে চাবি বের করে নাড়াচাড়া করতে করতে বলল, ওটা আমার ঘর। আগেই বলেছিলাম ফ্লোরা, তোমার ঘর হবে আমার ঘরের একদম ভেতরে। আমার অনুমতি ছাড়া এই ঘর থেকে বের হওয়া কোনো রাস্তা নেই। এমনকি সারাও তোমার ঘরে আসার আগে আমার পারমিশন নিতে হবে। মায়া দরজার দিকে দৌড়ে গিয়ে হ্যান্ডেল ঘোরানোর চেষ্টা করলো, কিন্তু দেখলো বাইরে থেকে অটো লক হয়ে গেছে। সে আহিলের দিকে ফিরে চিৎকার করে বলল, আপনি আমাকে কয়েকদিন বানিয়ে রেখেছেন। আমি সারার কাছে যাব। আহিল সোফায় বসে একটা ফাইল দেখতে দেখতে বলল, সারা নিচে ওর ঘরে ব্যস্ত। আর মনে রেখো, লন্ডনের এই বাড়িতে আমার হুকুম ছাড়া একটা পাতাও নড়ে না। এখন ফ্রেশ হয়ে নাও, তোমার জন্য একটা সারপ্রাইজ ডিনার অপেক্ষা করছে। মায়া মেজের ওপর বসে পড়ল। লন্ডনের প্রিন্ট হাউসের বিশাল কাছের জানালা দিয়ে বাইরের বাঁ রাতের শহরটা অপূর্ব লাগছে, কিন্তু মায়ের কাছে এই জাঁকজমক এক বিষাক্ত নীল দংশনের মতো। সে তার ঘরে বসে আছে, ঘরের দেওয়ালে দেওয়ালে দামি সব আসবাব আর বিলাসিতা, অথচ মায়ের মনে হচ্ছে সে কোনো গহীন অরণ্যে বন্দি। হঠাৎ দরজা খুলে গেল। কোনো নখ ছাড়াই ভেতরে ঢুকলো আহিল। তার পরনে এখন শুধু একটা কালো সিল্কের ড্রেসিং গাউন, চুলগুলো ভেজা, সম্ভবত ফ্রেশ হয়ে এসেছে। আহিলের হাতে একটা মখমলের ছোট্ট বাক্স। সে মায়ের পাশে এসে বসলো। মায়া ভয়ে আরো একটু কুঁকড়ে গেল। আহিল বাক্সটা খুলে মায়ের সামনে ধরলো। ভেতরে একটা হীরা আর নীলকান্ত মণির নেকলেস। আলো লেগে ওটা যেন ঝলঝল করছে। পুরো এটা। আহিল নির্লিপ্ত কণ্ঠে বলল। মায়া মাথা নাড়ল। আমি এসব পারবো না। আমি দেশে ফিরে যেতে চাই। আপনি বলেছিলেন আমাকে পড়তে দেবেন, কিন্তু এখানে তো দেখছি আপনি আমাকে কয়েদি বানিয়ে রেখেছেন। আহিল একটা দীর্ঘশ্বাস ফেলে মায়ের হাতটা হ্যাকসা টানে নিজের দিকে নিয়ে এলো। সে মায়ের চোখের দিকে তাকিয়ে খুব নিচু স্বরে বলল, ফ্লোরা, আমি তোমাকে সাজাতে ভালোবাসি। আর পড়াশোনা, কাল সকালেই তোমার অনলাইন পোর্টাল ওপেন হবে। ইউনিভার্সিটি অব লন্ডনের আইডি কার্ড তোমার ডেস্কে রাখা আছে। আমি আমার কথা রাখি। এবার এইটা পড়ো। আহিল মায়ের কোনো উত্তরের অপেক্ষা না করেই জোর করে ওর পেছনে গিয়ে দাঁড়ালো। নেকলেসটা পরানোর সময় আহিলের শীতল হাতের স্পর্শ মায়ার গলার লাগতেই সে শিউরে উঠল। আহিল ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, নেকলেসটা পরলে তোমাকে একদম নীলপদ্ম এর মতো লাগে। কিন্তু সাবধান, এই নেকলেসটা শুধু আমার সামনেই পরবে। অন্য কেউ যেন এই সৌন্দর্য না দেখে। ডিনার টেবিলে সারা আর রনিও ছিল। সারাকে বেশ খুশি দেখাচ্ছে। সে এখানকার শপিং মল আর জায়গাগুলো নিয়ে উত্তেজনায় কথা বলছে, কিন্তু রনি কিছুটা গম্ভীর। সে বারবার আহিলকে ফোন দেখাচ্ছে। খাওয়া শেষ হতেই আহিল রনিকে নিয়ে স্টাডি রুমে চলে গেল। মায়া সুযোগ বুঝে সারার ঘরে গেল। সারা, তুই আমাকে সাহায্য কর। আমি এখানে থাকতে পারবো না। তোর ভাই আমাকে ড্রাগ দিয়ে ঘুম পাড়িয়ে রাখছে, জোর করে ড্রেস পরাচ্ছে। ও পাগল হয়ে গেছে। মায়া কাঁদতে কাঁদতে বলল। সারা মায়ার হাত ধরল। সারার চোখে একটা বিষণ্ণ হাসি। সে বলল, মায়া, তুই হয়তো ভাইয়াকে শুধু একটা রাগী লোক হিসেবে দেখিস, কিন্তু জানিস গত 12 বছরের ভাইয়া দেশে আসেনি ঠিকই, কিন্তু তোর প্রতিটা জন্মদিনে ও এই লন্ডনে বসে বিশাল অনুষ্ঠান করত। তোর প্রিয় সব খাবার রান্না হতো, কিন্তু খাওয়ার কেউ ছিল না। ভাইয়া শুধু
তোর একটা ছবির সামনে বসে রাত পার করে দিত। ও তোকে ছাড়া বাঁচবে না রে। মায়া স্তম্ভিত হয়ে সারার কথা শুনছিল। আহিল তাকে এতটা ভালোবাসে, কিন্তু এই ভালোবাসা এত দম বন্ধ করার কেন? হঠাৎ সারা ওর ফোনটা বের করে মায়াকে একটা নিউজ দেখালো। নিউজটা বাংলাদেশের। ব্যবসায়ী রাফসান জেল থেকে পলাতক। মায়ের বুকটা ধক করে উঠল। সারা ফিসফিস করে বলল, ভাইয়া এই খবরটা পেয়ে চিন্তায় আছে। রাফসান নাকি ভাইয়ার ওপর প্রতিশোধ নিতে চায়, তাই ভাইয়া তোকে আরও বেশি চোখে চোখে রাখছে। তুই এখান থেকে বের হওয়ার চিন্তা করিস না মায়া, বাইরে এখন তোর জন্য বিপদ। মায়া নিজের ঘরে ফিরে এলো। তার মাথায় হাজারটা চিন্তা। আহিল কি তবে তাকে রক্ষার জন্য এই কড়া নিরাপত্তায় রেখেছে, নাকি রাফসানের ভয়টা একটা উছিলা মাত্র? সে বেলকুনিতে গিয়ে দাঁড়ালো। হঠাৎ নিচতলায় কার যেন চিৎকার শোনা গেল। মায়া উকি দিয়ে দেখল নীরা। নীরা লন্ডনে চলে এসেছে। সে কিভাবে এলো? মায়া দেখল আহিল ড্রয়িং রুমে দাঁড়িয়ে নীরার ওপর চিৎকার করছে। আহিল চেঁচিয়ে বলছে, নীরা তোমার সাহস হয় কী করে আমার পারমিশন ছাড়া এখানে আসার? রনি, ওকে এখনো কোনো হোটেলে নিয়ে যাও। নীরা কাঁদতে কাঁদতে বলল, আহিল ভাইয়া তুমি মায়াকে নিয়ে চলে এলে আর আমি ওখানে একলা পড়ে থাকবো? আমিও এখানে পড়াশোনা করব, বড় আব্বু আমাকে পাঠিয়েছে। আহিল একটা গ্লাস ছুঁড়ে মারল মেঝেতে। কাছের টুকরো সিটকে নীরার পায়ের কাছে পড়ল। আহিল হিংস্র গলায় বলল, বড় আব্বু পাঠিয়েছে মানে তুমি আমার বাড়িতে থাকবে? এটার কোনো মানে নেই রনি। আমি যেন এক সেকেন্ডও একে এখানে না দেখি। মায়ার উপর থেকে সব দেখছিল। সে জানে নিরাশা মানে এক নতুন ঝড়। নীরা মায়াকে কোনোদিন শান্তিতে থাকতে দেবে না। আর আহিল নীরাকে কতটা ঘৃণা করে তা ওর চোখে আজ স্পষ্ট। আহিল হঠাৎ উপরের দিকে তাকালে মায়ের সাথে চোখাচোখি হয়ে গেল। মায়া দ্রুত ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। কিন্তু সে জানে দরজা বন্ধ থাকলেও আহিল জায়েদ এর হাত থেকে পালানোর কোনো পথ নেই। কয়েক মিনিট পর মায়ের ফোনের স্ক্রিন জ্বলে উঠল। একটা মেসেজ এসে আহিলের নম্বর থেকে, জানালার সামনে থেকে সরে যাও ফ্লোরা, আমি চাই না বাইরের কোনো বাতাসও তোমাকে স্পর্শ করুক। নীরা এসেছে, ও বিষ, ওর থেকে দূরে থাকো, আমি আসছি তোমার ঘরে। মায়ের হাত থেকে ফোনটা পড়ে গেল। সে জানে আজ রাতে আহিল তাকে ছেড়ে দেবে না। মায়া বিছানার এক কোণে জড়সই হয়ে বসে আছে। আহিলের সেই মেসেজটা পাওয়ার পর থেকে তার হৃৎপিণ্ড যেন গলার কাছে এসে ধকধক করছে। নীলা আপু এখানে কিভাবে চলে এলো? বড় আব্বু কেন তাকে পাঠালেন? আর আহিল ভাইয়া কেন নীরা আপুকে দেখলে অতটা হিংস্র হয়ে ওঠে? ঠিক তখনই মায়ের ঘরের ডবল লক খোলার শব্দ হলো। আহিল ভেতরে ঢুকলো। তার চেহারায় এখনো সেই রাগের রেশ রয়ে গেছে। সে হন হন করে মায়ার সামনে এসে দাঁড়ালো। মায়া ভয়ে মাথা নিচু করে নখ খুঁজছে। ভয় পাচ্ছ? আহিলের কণ্ঠস্বর এখন অনেকটাই শান্ত, কিন্তু তাতে একটা অদ্ভুত মাদকতা আছে। মায়া কোনো উত্তর দিল না। আহিল নিজের হাতের ঘড়িটা খুলে টেবিলের উপর রাখলো। তারপর মায়ের খুব কাছে এসে বসে ওর দু হাত নিজের শক্ত হাতের মুঠোয় নিল। নীরা কেন এসেছে জানো? আহিল জিজ্ঞেস করলো। মায়া অস্ফুট স্বরে বলল, না। নীরা আপু তো বলল বড় আব্বু পাঠিয়েছেন। আহিল একটা বাঁকা হাসি হাসলো। আব্বু ওর কান্নায় ভুলে পাঠিয়েছেন, কিন্তু নীরা এসেছে অন্য ধান্দায়। ও মনে করে লন্ডনে এলেও ও আমাকে মায়ের কাছ থেকে কেড়ে নিতে পারবে। ও জানে না আহিল জাইদ যাকে একবার নিজের নামে করে নেয় তাকে হারানোর সাধ্য কারো নেই। মায়া সাহস করে বলেই ফেলল, কিন্তু নীরা আপু তো আপনাকে পছন্দ করে। আপনি ওকে অতটা অপমান না করলেও পারতেন। আহিল মায়ার চিবুকটা এক ঝটকায় উছিয়ে ধরল। মায়া ব্যথায় একটু উফ করে উঠল। আহিলের চোখ দুটো এখনো আগুনের মতো জ্বলছে।
সে মায়ার একদম ঠোঁটের কাছে মুখ নিয়ে এসে বলল, পছন্দ? ওটা পছন্দ নয় ফ্লোরা, ওটা হলো লোভ। আর আমি আমার ফ্লোরাকে রক্ষা করতে যে কোনো সীমা অতিক্রম করতে পারি। নীরা যদি তোমার ছায়াও স্পর্শ করার চেষ্টা করে তবে আমি বলে যাব যে ও আমার মেজো চাচার মেয়ে। মায়া চুপ হয়ে গেল। পরদিন সকালে মায়া ঘুম থেকে উঠে দেখল তার স্টাডি টেবিলের ওপর এক গাদা নতুন বই আর একটা লেটেস্ট মডেলের আইপ্যাড রাখা। তার ইউনিভার্সিটির ক্লাস আজ থেকে শুরু, তবে ক্লাসগুলো হবে অনলাইনে, যা আহিল আগে থেকেই সেট করে রেখেছে। মায়া ল্যাপটপ অন করতেই সারা রুমে ঢুকলো। সারার মুখে চিন্তার রেখা। সে দরজা বন্ধ করে মায়ার পাশে এসে বলল, মায়া, একটা ঝামেলা হয়েছে। নীরা কাল রাতে হোটেল থেকে পালিয়ে গেছে। ও রনি ভাইয়ার চোখে ধুলো দিয়ে কোথায় যে উধাও হলো কেউ জানে না। সারা ফিসফিস করে বলল। মায়া আটকে উঠল। পালিয়ে গেছে মানে কি? নীরা আপু এই অচেনা শহরে কোথায় যাবে? যদি কিছু হয় সেটাই তো ভয়। নীরা এই শহর চেনে না। ভাইয়া এখন পাগলের মতো রনিকে নিয়ে ওকে খুঁজছে। ভাইয়া খুব রেগে আছে। মায়া ও ভাবছে নীরা হয়তো কোনো ফোন দিয়ে এঁটেছে। সারা কথা শেষ করতে পারল না। বাইরে থেকে ভারী বুটের শব্দ পাওয়া গেল। আহিল আর রনি ঘরে ঢুকলো। আহিলের কপালে ঘাম, শার্টের হাতা গুটানো। সে এসেই মায়াকে এক ঝটকায় জড়িয়ে ধরল। মায়া অপ্রস্তুত হয়ে গেল। সারার সামনে লজ্জিতও হয়ে গেছে অবশ্য। আহিল মায়ের কানে ফিসফিস করে বলল, কোথাও যাবে না তুমি, এই ঘরের বাইরে এক পাও দেবে না। নীরা একা পালায়নি মায়া। রনি খবর পেয়েছে রাফসান লন্ডনে ল্যান্ড করেছে আর নীরা সম্ভবত ওর সাথে যোগাযোগ করেছে। মায়ার পায়ের নিচে মাটি সরে গেল। রাফসান আর নীরা হাত মিলিয়েছে। তার মানে কি ওরা মায়াকে আহিলের কাছ থেকে সরিয়ে নিয়ে যেতে চায়? আহিল রনিকে নির্দেশ দিল, রনি, বাড়ির চারপাশের সিকিউরিটি ডাবল করো আর মায়ার রুমে সিডিসি সিকিউরিটি কোড চেঞ্জ করো। এখন থেকে আমি ছাড়া আর কেউ এই রুমে ঢুকবে না। সারা ভয়ে মায়ার হাত ধরল। আহিল এক পলক সারার দিকে তাকিয়ে বলল, সারা, তুমিও মায়ার সাথেই থাকবে। নীরা আর রাফসার দুজনেই এখন মরিয়া। ওদের একটাই টার্গেট, মায়া। আহিল মায়ের কপালে একটা দীর্ঘ চুমু খেয়ে বেরিয়ে গেল। মায়া জানালার বাইরে তাকিয়ে দেখলো লিমুজিনগুলো সব গেটের পাহারায় দাঁড়িয়ে আছে। লন্ডনের এই বিশালবহুল পেন্ট হাউসটা এখন সত্যি সত্যি একটা খাঁচা হয়ে গেছে। মায়া কাঁপতে কাঁপতে ডেস্কে রাখা মরিচের কৌটোটা খুঁজল। সে যখন খুব ভয় পায় তখন তার শরীর ওই জ্বালাটাই খোঁজে। কিন্তু ড্রয়ার খুলে দেখলো মরিচ নেই। সেখানে রাখা একটা ছোট্ট চিরকুট। জাল খেয়ে নিজেকে পুড়িয়ে আর কোনো লাভ নেই ফ্লোরা, কারণ তোমাকে পোড়ানোর জন্য আমি একাই যথেষ্ট। এখন পড়াশোনায় মন দাও আহিল। মায়া চিরকুটটা বুকে জড়িয়ে ধরে মেঝেতে বসে পড়ল। সে বুঝতে পারছে না সে কি আহিলের প্রেমে পড়ছে নাকি তার মরণ নেশায় আসক্ত হচ্ছে। গল্প আড়ালে ঘেরা ভালোবাসা। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।